Hello everybody, welcome to the Way of Solution. 8th May 2026 গুরুত্বপূর্ণ আজকের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আবার একটা দুর্দান্ত পর্বে। তো সকল স্টুডেন্টস যারা আমাদের এই পর্বটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো এই সেশনটি। প্রতিদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আসি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে। আমি আরাবুল রহমান তোমাদের সাথে থাকছি প্রতিদিন। তো অবশ্যই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে। আর ইচ অ্যান্ড এভরিবডি যারা আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো। দ্রুত স্টার্ট করছি আজকের আমাদের পর্ব। প্রথম প্রশ্ন স্ক্রিনে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়ে থাকে? রেড ক্রস প্রতি বছর বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়ে থাকে 8ই মে। এভরি ইয়ার May 8 is celebrated as World Red Cross Day to honor the International Red Cross and Red Crescent Movement founder Henry Durant. তো প্রতি বছরে এই রেড ক্রস বা রেড ক্রিসেন্ট ডে পালন করা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস 8ই মে। কেন পালন করা হয়? এই রেড ক্রস মুভমেন্ট বা রেড ক্রস যে আন্দোলন, এটার যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হেনরি ডুরান্ট। তার জন্মদিনে এটা প্রতি বছরে পালন করা হয়ে থাকে। তিনি কিন্তু ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সংক্ষেপে ICRC। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। সদর দপ্তর অবস্থিত আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। চলো এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশকে দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য ভীষ্ম কিউব প্রদান করেছে? দুর্যোগ মোকাবিলার জন্য ব্যবহৃত ভীষ্ম কিউব যেটা ভারত তৈরি করেছিল এবং সেটা সম্প্রতি ভারত একটা দেশকে কিন্তু প্রদান করেছে, দেশকে গিফট করেছে। সেই দেশটার নাম হচ্ছে জামাইকা। জয়শঙ্কর মিটস জামাইকান পিএম হলনেস। জামাইকার বর্তমান যিনি পিএম বা প্রধানমন্ত্রী পদে আছেন তার নাম অ্যান্ড্রু হলনেস। তো সেই অ্যান্ড্রু হলনেসের সাথে আমাদের ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি মিট করেছেন, তার সাথে দেখা করেছেন এবং হ্যান্ডস ওভার ভীষ্ম কিউবস টু বুস্ট ডিজাস্টার প্রিপেয়ারনেস। দুর্যোগ মোকাবিলার জন্য ভীষ্ম কিউব তাদেরকে প্রদান করেছেন। আচ্ছা, ভীষ্ম কিউব কি? ভারতের স্বাস্থ্য উদ্যোগ সহযোগ হিতা ও মৈত্রী, এটি হলো একটি বৈপ্লবিক মডিউলার এবং বহনযোগ্য ভ্রাম্যমাণ হাসপাতাল যা জরুরি অবস্থায় দ্রুত মোতায়েনের জন্য ডিজাইন করা হয়েছে। কোথাও ধরো হঠাৎ করে কোনো দুর্যোগ চলে আসলো, সেই জায়গাতে মোতায়েন করার জন্য, সেই জায়গাতে একটা অস্থায়ী হাসপাতালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ভীষ্ম কিউব কি এক ধরনের অস্থায়ী হাসপাতাল, বহনযোগ্য, এটা বহন করা যায় বিভিন্ন জায়গাতে। তো দুর্যোগ মোকাবিলার সময়ে এটা কিন্তু খুব কাজে আসে। এর পরবর্তী প্রশ্ন, আমরা জানি জ্যামাইকা অঞ্চলে হ্যারিকেন ঝড় খুব বেশি পরিমাণে হয়। তো জ্যামাইকাতে প্রচুর পরিমাণে কিন্তু দুর্যোগ এসে থাকে প্রায়শই। তো ভীষ্ম কিউব আশা করা যায় তাদের দুর্যোগ মোকাবিলায় অনেক হেল্প করবে। বিশ্বে প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা IBCA সামিট কোথায় অনুষ্ঠিত হবে? নতুন দিল্লি ভারত, নাইরোবি কেনিয়া, গুটেং দক্ষিণ আফ্রিকা নাকি মস্কো রাশিয়া? সঠিক উত্তর হচ্ছে নতুন দিল্লি ভারতের রাজধানী। ইন্ডিয়া উইল হোস্ট দ্য ইনগ্রাল ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট ইন নিউ দিল্লি অন June 1 to 2026। পয়লা জুন এবং 2রা জুন 2026 নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বৃহৎ ক্যাট বা বিগ ক্যাট অ্যালায়েন্স, যে তার প্রথম মানে ইনোগ্রাল উদ্বোধনী যে সভা, উদ্বোধনী যে সামিট সেটা অনুষ্ঠিত হতে চলেছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স একটি ভারত নেতৃত্বাধীন বহু দেশীয় ও বহু সংস্থা জোট যা দেশের 7টি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি যেমন বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা, জাগুয়ার এবং পুমা সংরক্ষণের জন্য 2023 সালের এপ্রিলে চালু করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী এটা কিন্তু চালু করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন, 2026 সাল অর্থাৎ এই বছরে রান ফর সান ম্যারাথনটি কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছে? একটা ম্যারাথন। চলো সকলে একটা করে লাইক করে ফেলো তো দেখি ক্লাসটিতে। 2026 সালে রান ফর সান ম্যারাথনটি কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছে? সঠিক উত্তর নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক অর্থাৎ
নিউ অ্যান্ড নবায়নযোগ্য, আচ্ছা রিনিউয়েবল এনার্জি, সরি, নিউ and renewable energy ministry. The run for sun marathon was organized by ministry of the new and renewable energy ministry, MNRE. আচ্ছা এখান থেকে একটা ছোট্ট জিনিস জেনে রাখো, বর্তমানে এর মন্ত্রী পদে কে আছেন? প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় মন্ত্রক মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির। এর পরবর্তী প্রশ্ন, সিনব্যাক্স সামরিক মহড়াটি ভারতের সাথে কোন দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়? সিনব্যাক্স সামরিক মহড়াটি ভারত এবং কম্বোডিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া একটা দ্বিপাক্ষিক মহড়া। ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট ডিপার্ট টু কম্বোডিয়া ফর সেকেন্ড এডিশন অফ ইন্ডিয়া কম্বোডিয়া বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ সিনব্যাক্স 2। আমাদের ভারতীয় আর্মি বা ইন্ডিয়ান আর্মি সম্প্রতিকালে ভারত থেকে রওনা দিয়েছে কম্বোডিয়ার উদ্দেশ্যে তাদের দ্বিতীয় সংস্করণ সিনব্যাক্স বাইলেট্রাল অর্থাৎ দ্বিপাক্ষিক একটা সামরিক মহড়ার তে অংশগ্রহণ করার জন্য। এখানে ছোট্ট করে জেনে রাখো, এই যে কলম্বিয়া, সরি কম্বোডিয়া, মাফ করবে, কলম্বিয়া নয়, কম্বোডিয়া তো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। কম্বোডিয়ার রাজধানীর নামটা একটু জেনে রাখো, কাজে আসবে। এদের রাজধানীর নাম হচ্ছে নমপেন, আর কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে কম্বোডিয়ান ডলার। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মা ও শিশুদের স্বাস্থ্যে নজরদারির জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? মা ও শিশুদের স্বাস্থ্যের নজরদারিদের জন্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের নজরদারির জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে? অ্যান্সার হচ্ছে জননী। জননী, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন্ডিয়া লঞ্চেস জননী প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদনে সুপ্রিম কোর্টের মোট বিচারপতি সংখ্যা কত করা হয়েছে? সুপ্রিম কোর্টে আগে যদি আমরা দেখি মোট বিচারপতি কিন্তু ছিল কত জানো? সেটা হচ্ছে 30, তোমার হচ্ছে 3 কাছে কিন্তু মোট বিচারপতি ছিল, তো সেটা সম্প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে। 33 থেকে বাড়িয়ে সুপ্রিম কোর্টের মোট বিচারপতি করা হয়েছে 37 জন, অর্থাৎ 37। ক্যাবিনেট অ্যাপ্রুভস, কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দিয়েছে ইনক্রিজেস ইন দ্য জাজ স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বাই 4 to 37 ফ্রম 33। তো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অনুমোদন দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে শক্তি সেটা আরো বাড়ানো হবে। কিভাবে? এখানকার জাজ সংখ্যা বাড়ানো হয়েছে, 33টা জাজের জায়গাতে 4 জন জাজ অ্যাড করা হয়েছে, টোটাল 37টা জাজ কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ। মনে রাখবে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে মিলিয়ে বর্তমানে 37টা সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন। তাহলে এখান থেকে আমরা একটা স্ট্র্যাটেজিকে বা আমরা একটা পলিটির প্রশ্নও জেনে নিলাম যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়াতে বা কমাতে পারে, এটা জেনে রেখে দেবে। চলো এর পরের প্রশ্ন, প্রতি বছর বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কোন দিনে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া আমরা জানি একটা বংশগত রোগ, অটোজোম বাহিত, এটা একটা বংশগত রোগ যার কারণে কোথাও যদি কেটে যায় তাহলে, সরি কেটে নয়, মাফ করবে, রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ শরীরে রক্তর পরিমাণ উৎপাদন, আরবিসি উৎপাদন কমে যায় থ্যালাসেমিয়ার কারণে। সো প্রতি বছর বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়ে থাকে 8ই মে, অর্থাৎ আজকের দিনে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে সেলিব্রেটেড অন দ্য 8th মে। সম্প্রতি কোন সংস্থা ভারতের স্বর্ণ বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইলেকট্রনিক গোল্ড রিসেটস লঞ্চ করেছে?
সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস অপশন এ, এনইসি। এনইসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ লঞ্চেস ইলেকট্রনিক গোল্ড রিসিপেন্টস টু ফর্মালাইজ গোল্ড মার্কেট। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড বা সিবিএফসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। সঠিক উত্তর হচ্ছে শশী শেখর। শশী শেখর ভেমপতি has been appointed the chairperson of Central Board of Film Certification, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিবিএফসি। বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে কি কি ব্যাচ চলছে তোমরা একটু নজর দিতে পারো। টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সহ পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবি কেপি সহ বিভিন্ন ব্যাচ অনগোয়িং চলছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও ব্যাচে অবশ্যই চেক আউট করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ। চলো আজকের জিকে প্রশ্ন উত্তরে আমরা একটু প্র্যাকটিসে যাই। ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়েছিল কোন সালে? ভারতে দুবার পারমাণবিক পরীক্ষা হয়। ফার্স্ট এটাকে আমরা বলে থাকি পোখরান টেস্ট, পোখরান টেস্ট 1, এবং আরেকটা হচ্ছে পোখরান টেস্ট 2। পোখরানে যে প্রথম টেস্টটা হয়েছিল সেটা হয়েছিল 1974, এটাকে আমরা বলে থাকি অপারেশন স্মাইলিং বুদ্ধ। আগেও আমরা অনেকবার আলোচনা করেছি, বারবার যত আমরা আলোচনা করব তত আমাদের কিন্তু লাভ হবে। আর পোখরান 2 টেস্টটাকে বলা হয় অপারেশন শক্তি। অপারেশন শক্তি, অপারেশন শক্তি কবে হয়েছিল? অপারেশন শক্তিটা হয়েছিল 1998, 1998 সালে অপারেশন শক্তিটা হয়েছিল। এরপরের প্রশ্ন, রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? রঞ্জিত সাগর বাঁধ, এটার অন্য নাম হচ্ছে থিন বাঁধ। ঠিক আছে, তো থিন ড্যাম বা রঞ্জিত সাগর ড্যাম এটা রাভি নদীর উপরে অবস্থিত। উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী সংস্থায় কারা থাকেন, মানে কারা নির্বাচনে অংশ নিতে পারেন? নির্বাচনে কারা অংশ নেয়? উপরাষ্ট্রপতির নির্বাচন। সম্প্রতিকালে আমরা দেখেছিলাম ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বছর খানেকের মধ্যে, যেখানে উপরাষ্ট্রপতি 14তম উপরাষ্ট্রপতি পদত্যাগ করার কারণে 15তম উপরাষ্ট্রপতি হিসাবে সিপি রাধাকৃষ্ণনকে বেছে নেওয়া হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী সংস্থা বা নির্বাচনে যারা অংশ নিতে পারেন তারা হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্য, অর্থাৎ লোকসভা প্লাস রাজ্যসভার সদস্য। এখানে কিন্তু রাজ্য বিধানসভা বা বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারে না। যদি এটা উপরাষ্ট্রপতির জায়গায় রাষ্ট্রপতির নির্বাচন হতো তাহলে আমরা দেখতাম লোকসভা, রাজ্যসভা প্লাস বিধানসভার সদস্যরা সেখানে অংশ নিতে পারে। বুকার পুরস্কার মূলত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা ব্রিটেন থেকে দেয়া হয়। হ্যাঁ, ব্রিটেন থেকে প্রদান করা হয়, এবং এই পুরস্কারটি প্রথম প্রদান করা হয়েছিল 1969 সালে। আর আন্তর্জাতিক এই বুকার পুরস্কার এটা মূলত দেয়া হয়ে থাকে কথা সাহিত্য বা
উপন্যাস রচনার ক্ষেত্রে, হ্যাঁ, উপন্যাস রচনা, নোভেল রচনার জন্য এটাকে দেয়া হয়। কোন জোটটি সঠিক? নদীর উৎস এবং রাজ্য। নদীর উৎস এবং রাজ্য কোন জোটটি সঠিক? হ্যাঁ, প্রশ্নটা তো ভুল আছে, এটার অপশন ভুল আছে। এটা মেবি এরকম হবে, কোন জোটটি সঠিক নয়, ঠিক আছে, তাহলে এটা উত্তর হতো অপশান এ। কোন জোটটি সঠিক বললে তাহলে তো তিনটে এখানে সঠিক আছে, প্রশ্নটা ভুল আছে, কোন জোটটি সঠিক নয় হবে, হ্যাঁ, তাহলে এখানে কৃষ্ণাটা উত্তর করতে পারি তখন আমরা। গঙ্গা নদীর উৎস উত্তরাখণ্ডে, ঠিকই আছে। নর্মদার উত্তর নর্মদা নদী মধ্যপ্রদেশে, ঠিক আছে। মহানদী ছত্তিশগড়ে, ঠিক আছে। তো এখানে তিনটেই তো সঠিক আছে, প্রশ্নটাই ভুল আছে, কোন জোটটি সঠিক নয়। কৃষ্ণা নদীর উৎস কোথায় বলো তো দেখি? কৃষ্ণা নদীর উৎস, কৃষ্ণা নদীর উৎস মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে, পশ্চিমঘাট পর্বতের, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর অপশন এ হবে, প্রশ্নটা একটু ভুল ছিল। এরপরের প্রশ্ন, গরুমরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান, সঠিক উত্তর পশ্চিমবঙ্গতে অবস্থিত আছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়, ডুয়ার্সের জলপাইগুড়ি জেলায় এটা অবস্থিত আছে। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক চালু করা উৎকর্ষ 2029 পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? এটা একটা পরিকল্পনা যেটা আরবিআই লঞ্চ করেছে, সেটা হচ্ছে উৎকর্ষ 2029। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুদ্রা ব্যবস্থাপনার আধুনিকীকরণ, ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণ করতে, আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়ন করতে, নাকি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করতে। আরবিআই কর্তৃক চালু করা উৎকর্ষ 2029 পরিকল্পনার মূল উদ্দেশ্য মুদ্রা যে ব্যবস্থাপনা আছে, সে কারেন্সি যে ম্যানেজমেন্ট আছে, সেটাকে আরো মডার্নাইজেশন করা, আধুনিকীকরণ করা এটার উদ্দেশ্য। বলের এসআই একক বা এসআই ইউনিট কি? বলের এসআই ইউনিট কি? বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের সাথে কোন বিখ্যাত দেশাত্মবোধক গান জড়িত? একবার বিদায় দে মা, বাংলার মাটি বাংলার জল, আমার সোনার বাংলা, আর দুর্গমাতা দুর্গহিতরিণী, সরি দুর্গহারিণী, মাফ করবে, দুর্গতি হারিণী। সঠিক উত্তর হচ্ছে এখানে একবার বিদায় দে মা। আহ এই গানটা রচয়িতা কে জানো? এই গানের রচয়িতা হচ্ছে, এই নামটা জেনে রাখো, এই গানটা রচনা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে কবি, কবি পীতাম্বর দাস, ঠিক আছে, কবি পীতাম্বর দাস রচনা করেছিলেন এই গানটা, এবং এটার ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের জন্য উৎসর্গকৃত করা হয়েছিল। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
দেখো, পুনা চুক্তি স্বাক্ষর হয় মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে 1932 সালে। ওকে, তো মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল লাখপতি বিটিয়া যোজনা চালু করেছে? কমেন্ট বক্সে এটার উত্তর সকলে জানাও। আর্সেনিক কি ধরনের মৌল? আর্সেনিক কি ধরনের মৌলের মধ্যে পড়ছে বলো? আর্সেনিক হচ্ছে একটা ধাতুকল্প। ধাতুকল্প কাদের বলে? যাদের মধ্যে ধাতু অধাতু উভয় ধর্ম বিদ্যমান, তাদেরকে আমরা সাধারণত ধাতুকল্প বলে থাকি। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, নেপচুন আর ইউরেনাস। উপগ্রহ মুন যে গ্রহের নেই, দুটি গ্রহের নেই বা থাকলেও হয়তো এখনো আবিষ্কৃত হয়নি, সে দুটি হচ্ছে বুধ এবং শুক্র। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস সবারই উপগ্রহ আছে, বাট বুধ শুক্রের কোনো উপগ্রহ নেই। মহারাষ্ট্রের কোন উৎসবটি কৃষি কাজে সাহায্যের জন্য ষাঁড় ও বলদের পুজোর উদ্দেশ্যে উৎসর্গকৃত? মহারাষ্ট্রের যে উৎসবটি কৃষিকাজে সাহায্যের জন্য ষাঁড় ও বলদের পুজোর উদ্দেশ্যে উৎসর্গকৃত সেটি হচ্ছে পোলা উৎসব বা বাইল পোলা উৎসব বলে আমরা সেটাকে চিনি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? কত বছর বয়স হলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন বা তাদের অবসর নিতে হয়? সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। আচ্ছা, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স? হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর? সেটা হচ্ছে 62 বছর। হুম। ভারতের কোন রাজ্যে বাঁশের ড্রিপ সেচ পদ্ধতি দীর্ঘকাল ব্যবহার করা হয়? সেখানকার একটা ট্রেডিশন বাঁশের ড্রিপ পদ্ধতির মাধ্যমে সেচ কাজ করা বা সেচ করা। বাঁশের ড্রিপ পদ্ধতির ইউজ করা হয় কোন রাজ্যে সেচ কাজের জন্য? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে মেঘালয় রাজ্য। ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কোন ডিভাইসটি কাজ করে? কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন। হাব, সুইচ, রাউটার আর রিপিটার। ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কোন ডিভাইসটি কাজ করে থাকে? সেটা হচ্ছে রাউটার, ওয়াইফাই রাউটার আমরা এটাকে বলি। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই মডেল হলো আইএসও দ্বারা নির্মিত একটি ধারণাগত 7 স্তরীয় কাঠামো যা নেটওয়ার্ক যোগাযোগকে প্রমিত করার মাধ্যমে বিভিন্ন সিস্টেমকে একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম করে থাকে। সো এটা কিসের? ভালো করে ইম্পর্টেন্ট করে এই প্রশ্নটা একটু জেনে রাখতে হবে। ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ার রাউটার ডিভাইসে কাজ করে থাকে। এরপরের প্রশ্ন, বাস্কেটবল খেলার উৎপত্তি নিম্নলিখিত কোন দেশে হয়েছে? বাস্কেটবল খেলার উৎপত্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত কত সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে?
বলো দেখি এটার উত্তর কি হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত 2070 সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। সম্প্রতি উন্মোচিত বুকসি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার বইটি কার লেখা? বুকসি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার বইটা লিখেছেন বিশ্বভূষণ হরিচন্দন। ইনি ডিয়ার স্টুডেন্টস ওড়িশার একটা সময় গভর্নর ছিলেন, তো ওড়িশার প্রাক্তন গভর্নর। তিনি এই বুকসি জগবন্ধু দ্য গ্রেট কমান্ডার বইটা লিখেছেন বিদ্যাধর মহাপাত্রের উপরে। ঠিক আছে, তার জীবন কাহিনীর উপরে লিখেছেন বিদ্যাধর মহাপাত্রকে। ইনি হচ্ছেন ওড়িশা অঞ্চলে একটা বিদ্রোহ হয়েছিল যাকে পাইক বা খুরদা বিদ্রোহ বলা হতো, ওড়িশার খুরদা অঞ্চলে সংগঠিত হয়। সেই বিদ্রোহের পাইক বা খুরদা বিদ্রোহের তিনি নেতা ছিলেন। ঠিক আছে, চলো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ পর্ব। আশা করব পর্বটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। টাটা, বাই।